নির্দেশে হত্যাকাণ্ড ঘটে দাবি রিপনের। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি ও তার দোসরদের আমরা আইনের আওতায় আনব। তিনি বলেন, শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন। তিনি এই হত্যাকাণ্ড সংঘটিত করে তার পেটোয়া বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই জনতার আন্দোলনে তার পতন ঘটেছে। রোববার দুপুরে নরসিংদীর মাধবদীর আটপাইকা গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম ও সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদ পরিবার এই শেখ হাসিনার বিরুদ্ধে ও যারা এই হত্যাকাণ্ড সংগঠনে মদত জুগিয়েছে এবং প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, সেটা প্রশাসন, পুলিশ বা আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাডার হোক, তারা কেউ বিচারের বাইরে থাকবে না। তবে আমাদের দলের যারা নির্দোষ তাদের উপর জুলুম করার নীতিতে বিশ্বাস করে না, আমরা তাদের উপর কোনো মামলা করব না। এর আগে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। গণহত্যার জন্য তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নাই। স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছরে দেশকে শুধু ধ্বংসই করে নাই, একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে গেছে। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। আর বিএনপিকে ধ্বংস করার জন্য তারা হেও এমন কোনো কাজ নেই যা তারা করে নাই। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে। যারা এই হত্যার পিছনে আছে সবার বিচার এই দেশেই হবে। অনেক তো উদ্ধার হলো, আটকে পড়াদের এবার চাপা দাও। রানা প্লাজা ধসে পড়ার পর আমাকে নির্দেশ দেন শেখ হাসিনা, জানালেন হাসান সোহরাওয়ার্দী। রানা প্লাজা ধসের ঘটনায় আটকে পড়াদের চাপা দিতে বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন সাভারের তৎকালীন জেনারেল কমান্ডিং বা জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তিনি বলেন, 11 বছর আগে এটি বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে যখন সাভারের এই ঘটনা নাড়া দিয়েছিল, তখন রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মর্মান্তিক ওই দুর্ঘটনা এখনো দেশের মানুষ ভুলতে পারেনি। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজের সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। জবাবে বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই, আসলে কি হয়েছিল তখন। এই বিষয়ে তিনি বলেন, রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এসব জানতে চাওয়া হয়েছে। আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এ ঘটনার বিচার বিভাগে তদন্ত করা হোক। অনেক মিডিয়া, টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল। পরে সে একটি 5 তারকা হোটেলে চাকরি করত, এসব কেউ প্রচার করেনি বলে মন্তব্য করেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন, শুধু রানা প্লাজা নয়, 2012 সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল 200-র মতো। তাজরিন ফ্যাশনের ঘটনার সময় তাকে আইনসিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান। তিনি বলেন, প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে। আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন, গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে, রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। এমন আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। রক্ষকই ছিলেন ভক্ষক। পুরো ব্যাংক খাতের রক্ষক ছিলেন যিনি, তিনি শুধু বড় বড় লুটেরাদের অপকর্মের দোষরই ছিলেন না, নিজেও ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। শেখ হাসিনা সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে 2022 সালের 11 জুন আব্দুর রউফ তালুকদারকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের 1 মাস পর ওই বছরে 12 জুলাই তিনি গভর্নর হিসেবে যোগদান করেন। এর আগে ছিলেন অর্থ সচিব। প্রসঙ্গত, আব্দুর রউফই একমাত্র গভর্নর যিনি সরকার পরিবর্তনের পর থেকেই
পালিয়ে বেড়াচ্ছেন এবং পলাতক অবস্থায় থেকেই পদত্যাগ করেছেন। ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের যোগসাজের অভিযোগ তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। আব্দুর রৌফের সময়কালে সংকটাপন্ন ব্যাংক ও আর্থিক খাতের ক্ষত আরও বেড়েছে। অভিযোগ আছে গত 2 বছরে তার আশ্রয় প্রশ্রয় ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি ঋণ খেলাপি ও লুটেরাদের সুবিধা দিতে তৎপর ছিলেন, আবার বিভিন্ন গ্রুপ থেকে নিজেও অনৈতিক সুবিধা নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে নিকট আত্মীয়দের বিভিন্ন ব্যাংকে চাকরি দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা তার সিদ্ধান্তের বাইরে গেলেই রোষানলের শিকার হতেন। শুধু তাই নয়, এসব কুকীর্তি আড়াল করতে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিলেন। ব্যাংক খাতে নানা অপকর্মের এই হোতার এখনও গ্রেপ্তার না হওয়া জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, গভর্নর হওয়ার পর আব্দুর রৌফ তালুকদার ক্ষমতাসীনদের দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ব্যাংক খাতে নেওয়া তার অনেক সিদ্ধান্তই ছিল রাজনৈতিক প্রভাবিত। তিনি চিহ্নিত ব্যাংক লুটেরাদের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন এবং এ কারণে সরকার পতনের পর প্রকাশ্য আসার সাহসটুকু পর্যন্ত পাননি। আত্মগোপনে থেকেই পদত্যাগপত্র পাঠান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।